প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিডস ক্রিয়েশন টিভির আজকের আয়োজন কিডস টক। আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি অস্ট্রেলিয়ান একজন প্রবাসী, জনাব শিবলি সোহেল স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজকে আমাদের যে গেস্ট রয়েছেন তিনি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। স্যার, আজকে আপনি আমাদের এখানে এসেছেন, আপনার কেমন লাগছে স্যার? আলহামদুলিল্লাহ, খুবই 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 ভালো লাগছে, বিকজ আই হ্যাভ হার্ড অ্যাবাউট কিডস ক্রিয়েশন টিভি এবং আমার একদিন এখানে আসার, তোমাদের সাথে কথা বলবার খুবই খুবই ইচ্ছা ছিল। আমি আজকে তোমাকে, কিডস ক্রিয়েশন টিভি টিমকে এবং আজকের অনুষ্ঠানটি যারা দেখছে সমস্ত কিডসদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার মূল্যবান সময় আমাদের এখানে দিচ্ছেন। স্যার, এই কিডস ক্রিয়েশন টিভিটি শিশুদের সৃজনশীলতা বিকাশের একটি উদ্যোগ, একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটিকে আপনি কিভাবে দেখছেন? আপনি যদি একটু আপনার মূল্যবান মতামত দিতেন। চমৎকার, খুবই সুন্দর কোশ্চেন করেছো। কিন্তু এই যে দেখো, সৃষ্টিশীলতা বিকাশের উদ্যোগ, খুব কঠিন শব্দ ব্যবহার করেছো। তোমার কিডসরা বুঝবে তো? বর্তমানে বাংলাদেশের কিডস অনেক এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ এটা ঠিক বলেছে। অবশ্য জেন জিদের যে পারফরমেন্স দেখলাম আমরা, তাতে করে আমরা বিশ্বাস করি। আমি আসলে ভাবতাম যে কিডসদের জন্য মনে হয় আরেকটু সহজ শব্দ, আরেকটু মজার শব্দ ব্যবহার করব, কিন্তু তুমি যেভাবে কথা বলছো সৃষ্টিশীলতা বিকাশ, মাশাআল্লাহ, এটা তো আমারই উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে। কিন্তু যাই হোক, এ নিয়ে তুমি যখন কিডস ক্রিয়েশন টিভির কথা জিজ্ঞেস করলে, এটা নিয়ে আমি একটা মজার আমার অবজারভেশন বলি। সেটা হচ্ছে, আমার মেয়ে যখন খুব ছোট ছিল, ধরো 2-3 বছর, ধীরে ধীরে সে বেড়ে উঠলো। তো অস্ট্রেলিয়াতে একটা টিভি চ্যানেল আছে, সেটা হচ্ছে ABC ফর কিডস। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাজই ছিল এই চ্যানেলটি দেখা। এরপর যখন তারা সম্ভবত টিনএজার হয়ে যায়, তখন আরেকটা চ্যানেল আসে, সেটা সম্ভবত নাম হচ্ছে ABC মি। তো ABC ফর কিডস যেটা, আমি দেখলাম যে অস্ট্রেলিয়ার এমন কোনো শিশু নেই যে এই চ্যানেলটি দেখে না। আর আমি যখন গিয়েছি ওখানে, তখন আমি বাংলাদেশ থেকে গিয়েছি। বাংলাদেশে আমাদের জন্য কি ছিল? আমাদের জন্য ছিল পুরো সপ্তাহ শেষে শুক্রবারে ছোট্ট 1 বা 2 ঘন্টার অনুষ্ঠান নতুন করি বাচ্চাদের জন্য। আমরা তাই হা করে গিলতাম। কাঠের মানুষ নামে বোধহয় একটা তখন খুব মজার একটা নাটক হতো, যতটুকু মনে করতে পারছি। বুড়ো হয়ে গেছি তো অত মেমোরি আর ভালো নেই। তো এই প্রোগ্রামটাই দেখতাম আমরা, আর তেমন কিছু ছিল না। তো অস্ট্রেলিয়াতে যেয়ে যখন দেখলাম আরে কিডসদের জন্য তাদের এত চমৎকার চমৎকার প্রোগ্রাম, তখন থেকে আমি ভাবছি বাংলাদেশে কেন হয় না। এরপরে কিছুদিনের মধ্যেই দেখলাম যে শরীফ বাইজিদ মাহমুদ ভাই, তোমাদের সিইও, ওনারা এই প্রস্তাব নিয়ে আসলেন। আমার সাথে তখন ডিসকাশনও করেছিলেন বিভিন্ন কিছুতে। আমার খুবই খুবই খুশি লেগেছিল যে ইটস বিন হ্যাপেনিং। এবং এখানে তুমি যখন সৃষ্টিশীলতা বিকাশের কথা বলেছো, এটা তো কিডস টিভির কথা বললাম। তো তুমি আজকের উপস্থাপক, তুমি আজকের পরিচালক, তুমি যদি অনুমতি দাও, তাহলে এই সৃষ্টিশীলতা বিকাশ নিয়ে আমি একটু কথা বলবো। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, এখানে আমি তোমাকে একটা গল্প বলি। হ্যাঁ, গল্প কিভাবে শুরু হয়? ওয়ান্স আপন এ টাইম, অথবা বাংলাতে আমরা কিভাবে বলি? অনেক দিন আগের কথা। অনেক অনেক দিন আগের কথা। আচ্ছা, অনেক অনেক দিন আগের কথা যখনই বলতে শুরু করি, তুমি কি করো? গুটিসুটি হয়ে, হ্যাঁ, দাদির কাছে অথবা নানির কাছে তুমি গুটিসুটি হয়ে গল্প শুনতে যাও, তাই না? এই গল্পই কিন্তু গড়ে তোলে শিশুদের মন এবং মানসিকতা। হ্যাঁ, তুমি একটার পর একটা এই যে গল্প শুনছি আমরা, গল্প বলছি আমরা, সো গল্পের একটা বিশাল ভূমিকা আছে আমাদের প্রত্যেকটা শিশুদের মানুষের তাদের জীবনে। সো আমি বলবো যে তাদের সৃষ্টিশীলতা বিকাশে গল্পের যে ভূমিকা আছে, এবং এটাই কিডস ক্রিয়েশনকে অ্যাডাপ্ট করা প্রয়োজন বলে আমি মনে করি। শুধু তাই না, শুধু কিডসদের জন্যই না, গল্প প্রত্যেকের জন্য জরুরি। আমি যে ইউনিভার্সিটিতে পড়াই, আমার সেক্টর হচ্ছে বিজনেস।
আমি বিজনেস পড়াই। হ্যাঁ, তুমি তুমি বুঝবে। তুমি এখন কোন ক্লাসে আছো? আমি এখন ক্লাস 8-এ আছি, অষ্টম শ্রেণী। 8-এ আছো, তাহলে তো তুমি কিছুটা তুমি আমি শিওর না তুমি বিজনেসের টার্মিনোলজি হ্যাঁ, পড়ছো কিনা। বর্তমান কারিকুলামে আমাদের জীবন ও জীবিকা নামক একটি বিষয় রয়েছে, সেখানে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস, এই সকল বিষয়ে আমাদের ক্লাস করানো হয়। ধরো এই যে ইনভেস্টমেন্ট, কনজিউমার গুডস, ক্যাপিটাল গুডস, ধরো খুব এলিমেন্টারি লেভেলের, এটা বোঝানোর সময় আমি আমার ছাত্রদেরকে, এমনকি ইউনিভার্সিটির ছাত্রদেরকে একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা তুমি মনে হয় জানো, আমি একটু চেক করে দেখি তুমি জানো কিনা গল্পটা। গল্পটা হচ্ছে এরকম যে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসেছিলেন, তার চারপাশে তার সাহাবীরা বসে আছেন। হ্যাঁ, এই সময় একজন ভিখারি আসলেন, টুক করে ভিখারি আসলেন, ভিক্ষা চাইলেন। তুমি এই গল্পটা শুনেছো আগে? শোনা শোনা লাগছে, হয়তো শোনা নানিদের শোনা কাছ লাগছে থেকে কিন্তু শুনেছি। আচ্ছা আচ্ছা। তো ভিখারি যখন ভিক্ষা চাইলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, এই ভিক্ষা করা তো ঠিক না, ইট ডাজন্ট কন্ট্রিবিউট এনিথিং টু দ্য সোসাইটি। এক্স্যাক্টলি উনি এই শব্দগুলো বলেনি, কিন্তু আমি এটা ছাত্রদেরকে বলি যে ভিক্ষা, এইড, ইট ডাজন্ট কন্ট্রিবিউট এনিথিং টু দ্য সোসাইটি। হ্যাঁ, এটাকে বলা হয় ট্রান্সফার পেমেন্ট। তখন আমি ওই টার্মিনোলজিটা গল্প থেকে যে আমি ব্যাখ্যা করি। আচ্ছা, তারপরে আমি গল্প এগিয়ে যাই। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সেটা হচ্ছে, আমি যদি অস্ট্রেলিয়ান স্টুডেন্টদেরকে গল্পটা একটু চেঞ্জ করে বলি যে আ গ্রেট ম্যান, যখন তারা জিজ্ঞেস করে হু ওয়াজ দ্যাট গ্রেট ম্যান, দেন আই অ্যাকচুয়ালি সে দিস থিংস আদার দেন দ্যাট। সো এটা আমাদের জানতে হবে যে গল্পটা হচ্ছে এরকম ছিল। সো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভিখারি যখন ভিক্ষা চাইলেন, তখন উনি বললেন যে ভিক্ষা করা উচিত নয়। এরপর কি হলো, উনি কি সাজেস্ট করলেন যে তোমার বাড়িতে কিছু আছে তুমি যেটা বিক্রি করতে পারবে? ও বলল যে হ্যাঁ, আমার বাড়িতে একটা কম্বল আছে। হ্যাঁ হ্যাঁ, এই গল্পটি শুনেছি, এখন মনে পড়লো। এখন মনে পড়ছে। তারপরে কি করলো, আচ্ছা ঠিক আছে, তুমি কম্বল নিয়ে আসো, আমি ওটা কিনে নিব। তো ধরে নাও ভিখারিটা কম্বল নিয়ে আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 100 টাকা দিল। ধরে নাও 100 টাকা দিল, তখনকার সময় তো 100 টাকা অনেক না। ভিখারি তো চলে যাচ্ছে, দৌড় 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 চলে যাচ্ছে সে। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভিখারিটা বলল, আমার ক্ষুধা পেয়েছে, আমি খেতে যাচ্ছি, আমি খেতে হবে না, কাপড় চোপড় কিনতে হবে, খেতে হবে, ইত্যাদি ইত্যাদি। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, না না না, আমি তোমাকে শিখিয়ে দেবো এখন কি করে ভিক্ষা না করে তুমি জীবন চালাতে পারো। তখন তোমার মনে আছে কি বলেছিলেন উনি? তিনি মনে হয় নতুন কিছু একটি ব্যবসা করতে বলেছিলেন। ব্যবসা করতে বলেছিলেন। এই যে এখন চলে আসলাম আমরা ব্যবসায়। সেটা হচ্ছে উনি বললেন যে এই যে 100 টাকা তোমাকে দিলাম, এই 100 টাকা থেকে 40 টাকা দিয়ে, ধরো এটা কথার কথা, এই 100 টাকা থেকে ধরো 40 টাকা তুমি খরচ করবে তুমি খাবার কেনার জন্য, হ্যাঁ, আর 60 টাকা খরচ করবে, নতুন কিছু, 60 টাকা খরচ করবে একটা কুড়াল কেনার জন্য। কুড়াল কেন বলো তো? গাছ কাটার জন্য। গাছ কাটার জন্য। আচ্ছা, সে গাছ কাটলে কি হবে বলো? কাঠ পাবে। কাঠ পাবে, কাঠ পেলে কি হবে বলো? সেটি দাসবাব তৈরি করতে পারে, অথবা বিক্রি করতে পারবে সরাসরি। সরাসরি বিক্রি করতে পারবে মার্কেটে নিয়ে, অথবা সে যদি কার্পেন্টার হয় তাহলে আসবাব তৈরি করতে পারবে। তো মূলত প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরামর্শ দিল যে ঠিক আছে, তুমি কাঠ কেটে মার্কেটে বিক্রি করবে, ইনকাম জেনারেশন হবে। এরপরে আমি ছাত্রদেরকে বললাম, এই যে 40 টাকা সে খরচ করলো, এটা হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার। আর এই যে 60 টাকা সে খরচ করলো, এটাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর ইনভেস্টমেন্ট। এই যে ফুড যে সে কিনলো, এটাকে বলে কনজিউমার গুডস। এই যে সে যে কুড়ালটা কিনলো, এটাকে বলে ক্যাপিটাল গুডস। এইভাবে আমি ধীরে ধীরে যেতে থাকি। তো আমি আর মানে বাকিটা বলবো না এখন। তো এই যে এটা হয় কি, গল্পের কথাটা না মনে থাকে বেশি। তো আমি যেটা বলছি যে সৃষ্টিশীলতা বিকাশে অনেক কিছুই আছে। অনেকে তোমার চ্যানেলে এসে অনেক বক্তব্য রাখবে, অনেক আলোচনা করবে, কিন্তু আমি যে পরামর্শটা দিতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে লেটস স্টার্ট স্টোরি টেলিং। ওয়াই? বিকজ স্টোরি ইনভাইটস লিসেনিং অ্যান্ড ওপিনিয়ন ইনভাইটস ডিবেট। ঠিক আছে? তো আমরা কি তর্ক করব? তর্কের চাইতে ধরো তুমি আমাকে জিজ্ঞেস করলে যে আচ্ছা এটার ব্যাপারে আপনার মূল্যায়ন কি, ওটার ব্যাপারে আপনার মূল্যায়ন কি, আমি আমার মূল্যায়ন দিবে, আরেকজন আরেক মূল্যায়ন দিবে, তাই না? তখন একটা তর্ক হবে। কিন্তু স্টোরির মজার ব্যাপারটা হচ্ছে স্টোরি তর্ক তৈরি করে না,
স্টোরি যেটা তৈরি করে, স্টোরি ইনভাইটস লিসেনিং। ওই যে বললাম যে গুটিসুটি হয়ে তুমি শুনতে চাও, মজার না? তাহলে আমরা কিডস ক্রিয়েশন টিভি থেকে যত মজার মজার স্টোরির দিকে ফোকাস করতে পারবো, ততই আমাদের আরও শিশুদের বিকাশে এবং তাদের সৃষ্টিশীলতার বিকাশে আমরা ভূমিকা রাখতে পারবো। অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর কিছু কথা বলেন আমাদের জন্য। আচ্ছা স্যার, আপনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যেটা আমরা জানি। আমি শুনলাম আপনি নাকি একজন সাংস্কৃতিক সংগঠক, এছাড়াও আপনি সাংবাদিকতাও করেন। এই এত কিছু আপনি একসাথে কিভাবে সমন্বয় করেন? কিভাবে প্রত্যেকটি বিষয়ে আপনি আপনার সময়গুলো ব্যবহার করেন? কিভাবে এতগুলো কাজ একসাথে করেন? তুমিও তো অনেকগুলো কাজ একসাথে করো। তুমি ডিবেট করো, তুমি স্কুলে পড়ো, তুমি পরীক্ষার প্রিপারেশন নাও, আবার এখানে কিডস ক্রিয়েশনে এসেছে উপস্থাপনা করছো। হ্যাঁ, স্কুলের ফাঁকে দৌড় 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 করে এসছো। আবার তোমার নানি ডাকলে এখন নানিকে টেক কেয়ার করতে যাবে। আমি হয়তো সবগুলো বলতে পারলাম না, করো না তুমি? তাহলে ছোটবেলা থেকেই আমার তো মনে হয় আমরা একটা মানুষ, এই যে দুটো হাত আছে, ডেফিনেটলি দুটো কাজ তো করতেই পারি। হ্যাঁ, আমি একটু বলে রাখি, এখানে যে সাংবাদিকতা কথা বলা হয়েছে, আমি এক্স্যাক্টলি সাংবাদিকতা করি না, আমি কলামিস্ট আর কি। বিভিন্ন কলাম লিখি, এবং মানে খুব যে বেশি পরিসরে লিখি তাও না, লেখালেখির সাথে যুক্ত রয়েছি। আর শিক্ষকতায় আমার পেশা। এছাড়া তো বাড়িতে সময় দিতেই হয়। আর ওদিকটাই সাংস্কৃতিক যেই কাজগুলো, এটা হচ্ছে আমার প্যাশন। ছোটবেলা থেকে আমার ভালো লাগে এটা করতে। আর এছাড়া মানবাধিকারের বিষয়ে কতগুলো কাজ আমি করি। কারণ হচ্ছে কি, দেখো, এই বাংলাদেশে যখন কিছু হয় মনটা কেঁদে ওঠে। ফিলিস্তিনে যখন কিছু হয়, ফিলিস্তিনের শিশুরা যখন কিছু হয়, তখন মনটা কেঁদে ওঠে। তখন মনে হয় কি যে আমারও তো কিছু করার দায়িত্ব। এখন মনটা কেঁদে উঠলে তুমি কি করবা? তুমি যাবা না হেল্প করতে? হ্যাঁ, যত কষ্টই হোক তুমি তো যাবা। এখন বিষয়টা হচ্ছে কি যে ইফ ইউ ক্যান ব্রিং ব্যালেন্স, তোমার খেলতে ইচ্ছে করছে, তোমার কিডস ক্রিয়েশনে এসে উপস্থাপনা করতে ইচ্ছে করছে, তোমার ডিবেট করতে ইচ্ছে হচ্ছে, সব অনেকগুলো ইচ্ছে, কিন্তু এই ইচ্ছাগুলোকে যদি তুমি একটা ব্যালেন্সের মধ্যে রাখতে পারো, যে অফকোর্স লিটল বিট অফ এভরিথিং, ইটস নট দ্যাট লাইক তুমি খেলছো তো খেলছোই। অথবা আজকাল যেটা হয় যে অনেক 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 শিশুদেরকে আমরা দেখি মোবাইল দেখছে তো দেখছেই, ওখান থেকে আর উঠানো যাচ্ছে না, অথবা ভিডিও গেম খেলছে তো খেলছেই, তাহলে বিপদ। অর্থাৎ তুমি কোনো কিছুতে এডিক্টেড হয়ে গেছো। কিন্তু আমাদের যদি এডিকশন না হয়, মানে আমি যেটা বলতে চাচ্ছি কি, টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড। যে কোনো কিছুই যদি অতিরিক্ত হয়, এমনকি এই যে আমার যে চামড়াটা গজিয়েছে, এই চামড়া যদি অতিরিক্ত চামড়া গজাতে থাকে তাহলে ব্যাড হবে না? হ্যাঁ, আমার যদি এখানে আর একটা হাত গজাতে থাকে, ব্যাড হবে না? তো মানে কোনো কিছু অতিরিক্তই ব্যাড। তুমি রুমির নাম শুনেছ? মৌলানা রুমি, একজন বিশ্ববিখ্যাত কবি, রুমি। হ্যাঁ, তুমি একটু সার্চ দিয়ে দেখো, উনি কিন্তু মানে অনেক অনেক বিখ্যাত একজন কবি। রুমি বলছিলেন যে ওনাকে বোধহয় কেউ জিজ্ঞেস করেছিল যে সম্ভবত বিষ কি, পয়জন কি, হোয়াট ইজ পয়জন। উনি বলেছে যে মানুষের যা প্রয়োজন তার চাইতে অতিরিক্ত যা কিছু আছে সব পয়জন, সব বিষ। অর্থাৎ তোমার প্রয়োজনের চাইতে তুমি যদি, তোমাকে খেলতেই হবে, তোমাকে পড়তেই হবে, তোমাকে একটু কালচারাল, একটু ডিবেটে যেতে হবে, কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায়, দ্যাট বিকামস পয়জনাস। সো আমি যেটা বললাম যে হ্যাঁ, তোমার যদি ইচ্ছে থাকে, তোমার যদি শখ থাকে, তাহলে তুমি অনেকগুলো কাজ কিন্তু তুমিও একসাথে করছো, আমিও একসাথে করছি। মূল পয়েন্টটা কি? ইফ উই ক্যান ব্রিং আ গুড ব্যালেন্স। মানে হচ্ছে আমাদের সময়ের যে বিষয়টা রয়েছে, আমাদের সময় কোন কাজটি করব, ব্যালেন্স করে প্রত্যেকটি কাজ করতে হবে। অনেক সুন্দর একটি কথা বলেন স্যার। আচ্ছা, আমি শুনলাম যে আপনি নাকি লেখকও একজন। শিশুদের জন্য আপনার অনেক বিখ্যাত রচনা রয়েছে, বিশেষ করে নাটক। তো স্যার, এই নাটক লেখার যে আপনি যে নাটক লেখাটা শুরু করলেন, কোন চিন্তাধারা থেকে বা কেন আপনি এই কাজটি শুরু করলেন? সর্বনাশ, তুমি বললে অনেক লিখেছি। অনেক না, হাতে গোনা কয়েকটা।
একেবারে তুমি মানে ধরে বেঁধে গুণে নাম বলতে পারবে। সত্যি সত্যি অনেক না, অনেক তোমাকে যে বলেছে সত্য কথা বলেনি। হ্যাঁ, ওনাকে একটা বকা দিয়ে দিও, ঠিক আছে? আমি আসলে তো এই যে যেটা বললো, অনেকগুলো মানে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তো, লেখালেখিতে একেবারে ওভাবে মনোযোগ যে দিতে পেরেছি তা না। কিন্তু এটা নিয়ে আমি তোমাকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে কি, ধরো তোমার বাড়ির পাশে একটা জমি আছে, বাগান, মানে সুন্দর বাগান করার মতো মাটি আছে, কিন্তু ওখানে যদি তুমি কষ্ট করে ফুল গাছ না লাগাও, অথবা মনে করো একটা চাষি, তার বাড়ির পাশে একটা ক্ষেত আছে, খুব উর্বর জমি, ঠিক আছে, ভেরি ফার্টাইল, তো সে যদি সেখানে লাঙল দিয়ে চাষ করে কষ্ট করে পানি দিয়ে ওখানে যদি ফসল না ফলায়, তাহলে ওখানে কিন্তু ফসল ফলবে না। তো আমাদের প্রতিভা আছে হয়তো অনেকেরই, কিন্তু ওখানে করতে হয় কি, যে কষ্ট করে ওখানে একটু চর্চা করতে হয়, একটু প্রশিক্ষণ লাগে, একটু চর্চা করতে হয়। তো হয়তো আমার কিছুটা লেখালেখির অভ্যাস রয়েছে, এটা হয়তো পারিবারিকভাবে পেয়েছি, আমার বাবা একজন লেখক, সেখান থেকে হয়তো আমি পেয়েছি। তো তোমাদের যে সিইও আছে না, শরীফ বাইজিদ মাহমুদ ভাই, উনি করলেন কি, উনি একটা লাঙল নিয়ে আমাকে পুশ করতেন সব সময়। তো উনি ওই পুশ করতে করতে আমাকে দিয়ে লেখালেন বেশ কয়েকটা চিলড্রেন কমেডি লেখালেন ওই সময়, এবং ওগুলো মঞ্চস্থ করলেন, ঠিক আছে? এরপরে উনি কিন্তু চাপ দিয়ে আমাকে লিখিয়েছেন, আমি তখন অস্ট্রেলিয়ায় ছিলাম, উনি চাপ দিয়ে আমাকে লিখিয়েছেন একটা কার্টুন, সেটার নাম সম্ভবত ম্যাজিক্যাল দাদাভাই বাইজিদ বোস্তামির গল্প। এটা প্যানভিশন টেলিভিশনে প্রায় বোধহয় 27 মিলিয়ন ভিউ হয়েছে এখন পর্যন্ত। ওটাও কিন্তু উনি চাপ দিয়ে লিখিয়েছেন, এবং উনি নিয়মিত করেন কি, এই যে লাঙল নিয়ে মাঠে যে হ্যাঁ জমিটা একটু বোধহয় উর্বরতা আছে, এখান থেকে ফসল ফলাতে হবে, হ্যাঁ এখানে একটু চাপ দিতে হবে, এই কাজটা করেন। আর তোমাদের আহসান ভাই আছেন না, আহসান হাবিব ভাই, উনি আবার এই স্ক্রিপ্টগুলো আমার কাছ থেকে কালেক্ট করতেন আর কি। হ্যাঁ, তো উনারা দুজন না থাকলে আমার বোধহয় লেখা হতো না। এই হাতে কোনা যে কয়টা লিখেছি, আর ওই যে তুমি নাটকের কথা বললে না, নাটকের অনুপ্রেরণা কি, নাটকের অনুপ্রেরণা কি জানো? ফুলকুড়ির প্রতিষ্ঠাবার্ষিকী হবে, তো তখন আমি বাইরে ছিলাম, বাইরে পড়াশোনা করতাম, আমি ছুটিতে দেশে এসেছি। তো ফুলকুড়ির পরিচালক তখন সম্ভবত মেজবাউদ্দিন মাহিন ভাই, উনি করলেন কি, আমাদেরকে ফুলকুড়ি অফিসে আটকে ফেললেন, তোমাদেরকে নাটক লিখতে হবে, তাহলে যেতে দিব। বলো তো কি মুশকিল, এখন নাটক না লিখে কি বেরোতে পারি? এই বসে বসে নাটক লিখলাম, ঠিক আছে। এবং ওটা খুব সুন্দর, ওই ভাবনাটা আমার অনেক দিনের ছিল যে আমি এই থিমের উপরে লিখবো একটা, কিন্তু লেখা হচ্ছিল না যতক্ষণ পর্যন্ত না ওই যে কেউ এসে, বাগানের মালি এসে লাঙল দিচ্ছে। এক্স্যাক্টলি। সো মাঝে মধ্যে ইউ নিড এ পুশ ফ্রম সামওয়ান, অর ইউ নিড টু পুশ ইউর সেলফ টু গেট দ্য ভেরি বেস্ট আউট অফ ইউ। স্যার, আপনি বিভিন্ন জায়গায়, আপনার সাথে আমি যতক্ষণ গল্প করলাম শুনলাম আপনি অধিকাংশ সময় দেশের বাহিরে ছিলেন। তো আপনি দেশের বাহিরে আর দেশে কতক্ষণ ছিলেন বা কতদিন ছিলেন? ও আচ্ছা, এটা তুমি বলতে পারো যে আমি হয়তো বা আমার এখন যা বয়স, এই বয়সের 40% টাইম হয়তো দেশে স্পেন্ড করেছি, আর অ্যাবাউট 60%ই বাইরে কাটিয়েছি আর কি। তাহলে আমার মনে আরেকটি প্রশ্ন জাগছে যে আপনি যেহেতু এতদিন, মানে আপনার জীবনের বলতে পারেন বয়সের অধিকাংশ সময় আপনি দেশের বাহিরে কাটিয়েছেন, তো আপনার দেশের বাহিরে কাটাতে বেশি ভালো লাগে, নাকি যখন দেশে আসেন তখন ভালো লাগে, নাকি যখন বাহিরে থাকেন এই চিন্তাটাই মাথায় থেকে কখন আবার দেশে যাব? আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন করেছে। আমি যদি তোমাকে পাল্টা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে তোমার বাবাকে বেশি ভালো লাগে নাকি মাকে বেশি ভালো লাগে? তুমি এই কোশ্চেনটা কখনো ফেস করেছো? কেউ কি করে? হ্যাঁ, অনেকেই করে, তাই না? যে বাবাকে ভালোবাসো না মাকে ভালোবাসো, একটু কঠিন হয়ে যায় না উত্তর দেওয়া? তো হয়েছে কি, এই দেশটা হচ্ছে আমার জন্মভূমি, আর অস্ট্রেলিয়া হচ্ছে আমার বাসভূমি। এখন কোনটার চাইতে কোনটাকে যে ভালোবাসি বলা বড় কঠিন, কিন্তু একটা জিনিস সত্যি, সেটা হচ্ছে সম্ভবত আমি নয়, সকল প্রবাসী তোমাকে এই কথাটা বলবে, যে জন্মভূমির সাথে একটা নারীর টান থাকে। হ্যাঁ, এটা আমরা অনুভব করি। যেমন যখন বাংলাদেশে আমরা দেখলাম অন্যায়, দুর্নীতি এবং নিষ্পেষণ বা একটা খুব খারাপ অবস্থা চলছে,
আমরা কিন্তু প্রতি রাতেই সবসময় আমাদের আলোচনায় ছিল বাংলাদেশ। কি করা যায়, আমরা কি করতে পারি বাংলাদেশের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য আমরা কিভাবে হেল্প করতে পারি। সো এই যে জিনিসটা, এটা হয়তো আমরা করতাম না আমাদের যদি একটা নারীর টান না থাকতো। সো ওই নারীর টানটা না তুমি কখনো কাটতে পারবে না। সো তুমি এখন তুমি ছোট আছো, তুমিও হয়তো একদিন যাবে আমার মতো উচ্চশিক্ষায় পড়তে, হয়তো নাসাতে যে তুমি ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তুমি খেয়াল করে দেখো ওই নারীটাকে কখনো কাটতে পারবে না। সো তুমি ফিরে ফিরে আসবেই। অনেক সুন্দর স্যার আপনি কথা বলছেন। আচ্ছা স্যার, আমরা শুনলাম যে আপনি নাকি ছাত্র জীবনে শিশু সংগঠক ছিলেন, তো বর্তমানে আপনি অস্ট্রেলিয়ায় থাকেন, তো সেখানেও কি আপনি এই কাজটি অব্যাহত রেখেছেন, বা সেখানে আপনি কি ধরনের কাজ করছেন শিশুদের নিয়ে? ওখানে লিটল মুসলিমস নামে একটা সংগঠন রয়েছে, কিন্তু তার সাথে আমার হ্যাঁ ওর লিটল মুসলিমসের পরিচালক যদি আমাকে বলে, কিছুদিন আগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইনে আমি করতে হেল্প করেছিলাম, এই এতটুকুই, খুব বেশি আর কন্ট্রিবিউট করা হয়ে ওঠে না, হয়তো বা এ কারণেই যে এখন তোমরা করবে, এখন নতুনরা করবে, আমরা বুড়ো হয়ে গেছি, আর নতুনদের কথা ভালো বোঝে। হ্যাঁ, আমরা হয়তো একটু বুড়ো ল্যাঙ্গুয়েজে কথা বলছি, হ্যাঁ তাই না? সো এই কারণে আজকাল আর ওটা করা হয়ে ওঠে না। আজকাল আমার মনোযোগ কিছুটা চলে গেছে একটু ভিন্ন দিকে, কিছুটা গবেষণাধর্মী কতগুলো কাজে। সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ নামে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, ওটার আমি সেক্রেটারি হিসেবে কাজ করছি। আর এছাড়া আমি কিছুদিন আগে, গত প্রায় 10 বছর ধরে ওখানে চিন্তা করলাম, ওটা শিশুদের জন্যও বলতে পারো, যে ওখানকার বাঙালি শিশুরা যেন তাদের বাংলাদেশি পরিচয় নিয়ে, বাংলাদেশি হেরিটেজকে নিয়ে গর্ব করতে পারে। এজন্য আমি ওখানে একটা মেলার আয়োজন করতাম, যেটাকে বলা হয় বাংলা মেলা। হ্যাঁ, ওখানে প্রায় তোমার অ্যাবাউট 10,000 পিপল এভরি ইয়ার ইউজ টু কাম, এবং অস্ট্রেলিয়ানরাও আসতো, তারা দেখতো আমাদের, তারাও আমাদের বাচ্চাদের মতো মেহেদি দিত, ইত্যাদি ইত্যাদি মজা। এবং বাচ্চারা সবাই দেখা যাচ্ছে ওই মেলাকে কেন্দ্র করে তারা করতো কি, কবিতা শিখতো, ছড়া শিখতো, নাচ শিখতো, গান শিখতো। স্যার আপনারা কি এখানে বৈশাখের মেলাগুলোও করতেন? হ্যাঁ, বৈশাখের মেলা আবার করতো আর একটা টিম। আমরা বৈশাখের মেলা করতাম না, আমরা সাধারণত করতাম যে এই বাংলা মেলা ডিসেম্বর মাসে বাংলাদেশের বিজয় দিবসকে উল্লেখ, সেটাকে সামনে রেখে আমরা সাধারণত এটা করতাম। তার মানে আপনি বলতে পারেন যে অস্ট্রেলিয়াতেও আপনারা বাংলা সংস্কৃতির চর্চা করতেন সেখানকার শিশুদেরকে নিয়ে। হ্যাঁ, অফকোর্স আমরা এই বাংলা সংস্কৃতির চর্চা করি, বাংলাদেশি সংস্কৃতির চর্চা করি, একই সাথে আবার ইসলামী সংস্কৃতির চর্চাটাও করি। তো আমাকে কেউ জিজ্ঞেস করে, কি ব্যাপার তুমি দুটো কিভাবে করো? তো আমি বলি, তা আমি তো দুটোই, আমি মুসলিম, হ্যাঁ, আমি আমার প্রফেটকে লাভ করি, এই জন্য আমি আমার প্রফেটের ভ্যালুসগুলোকে আপহোল্ড করি, একই সাথে আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, বাঙালি সংস্কৃতি, এবং আমি বাংলাদেশি, বাংলাদেশের যে হেরিটেজ আছে, তো সবগুলো মিলেই তো আমি যতটুকু পারি সবগুলোকে আপহোল্ড করব, কেন নয়? স্যার এই যে আপনি যে মেলাগুলো করেন, এখানেই যে মেলার যে পারফরমেন্স থাকে বা মেলার যে কার্যক্রমগুলো হয়, এগুলো কি শুধু বাঙালি শিশুরাই করে, নাকি অস্ট্রেলিয়ান শিশু বা অন্যান্য দেশের শিশুরা যারা থাকে অস্ট্রেলিয়ায় তারাও করে? মূলত আমাদের বাংলাদেশি শিশুদের পারফরমেন্সটাই আমরা তুলে ধরি। অস্ট্রেলিয়ানরা আসেন, অস্ট্রেলিয়ানরা সাধারণত কারণ তাদের সামনে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরি, এই কারণে পারফর্মার মেনলি হয় আমাদেরই বিভিন্ন সংগঠন, শিশু সংগঠন যারা আছে, অনেক 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 দিন ধরে তারা এই শিশুদেরকে গান শেখাচ্ছে। এবং তুমি অবাক হবে শুনলে, ওদের অনেকে এত চমৎকার বাংলা বলে এবং এত চমৎকার বাংলা ভাষায় গান গায় এবং কবিতা বলে, তুমি বুঝতেই পারবে না ওদের জন্মও হয়েছে ওখানে, ওরা বেড়ে উঠছে ওখানে। এটা আসলে বলতে পারি যে পারিবারিক একটি সুশিক্ষা, নিজের জন্মস্থান বা নিজের যে মাতৃভূমি, সেই শিকড়ে বা সেই মাতৃভূমির যে সংস্কৃতিগুলো তারা চর্চা করছে, এটা আসলে অনেক ভালো একটি বিষয়। স্যার আপনি এটাকে কি মনে করেন, যেটি প্রতিটি পরিবারে যারা প্রবাসে থাকে তার যে ছেলে মেয়েকে কি এই ধরনের শিক্ষা দেওয়া ভালো নাকি না? দেখো, এই যে আবার চলে আসলো ওপিনিয়ন, কিন্তু আমি তোমাকে গল্প বলি, ওপিনিয়ন না বললে, ঠিক আছে? আপনার গল্পগুলো আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, আমার মেয়েটা যখন বেড়ে উঠছিল, তখন আমার মেয়েকে আমার ওয়াইফ মেনলি যেটা করলো সেটা হচ্ছে বাংলাতে তার সাথে কথা বলা, বাংলাতে কমিউনিকেশন করা শুরু করলো। বললো যে ও তো ইংরেজি এমনি শিখবেই, কারণ ওখানে বেড়ে উঠছে, ইংরেজি তো সে শিখবেই, তাহলে আমরা তাকে বাংলা শেখাবো।
তাহলে ডাবল লাভ, বাংলা ইংরেজি দুটো ভাষা তার জানা থাকলো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওর দাদা দাদি নানা নানির সাথে কথা বলতে পারবে খুব ইজিলি, কষ্ট হবে না। অনেকের আমরা দেখি যে পারছে না কথা বলতে, তখন একটা কষ্ট হয় না, যে কারণ দাদা দাদি তো তুমি যতই বলো না কেন ওভাবে তো আর ইংরেজি বলতে পারে না বা বুঝতে পারে না। সো এই দিকে লাভ হলো। তো আমি তো দেখছি যে আমার মেয়েটা যখন বেড়ে উঠলো, ধীরে ধীরে সে দুটো ভাষা জানে, দুটো ভাষায় কথা বলতে পারে, দুটো ভাষায় কমিউনিকেট করতে পারে। তো আমি তো লাভই বেশি দেখছি। আর সবচেয়ে বড় লাভ কি জানো, সে যে বাংলাদেশি হেরিটেজ, মানে যাই হোক না কেন, ওরা কিন্তু সবসময় বলবে যে শি ইজ অস্ট্রেলিয়ান উইথ বাংলাদেশি হেরিটেজ, এটাই হচ্ছে তার পরিচয়। এই পরিচয় সে মুছে ফেলতে পারবে না। সে যদি গর্বিত না হয় এই পরিচয় নিয়ে, তুমি যদি তোমার আইডেন্টিটি নিয়ে প্রাউড ফিল না করো, তাহলে কিন্তু বিপদটা কার জন্য? তোমার নিজের জন্যই। কারণ তুমি তো এটাকে মুছে ফেলতে পারবে না, অথচ তুমি এটাকে নিয়ে হয়তো একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছো, তুমি প্রাউড হতে পারছো না, তাহলে তো খুবই বিপদ। তো আমি দেখলাম যে আমার মেয়ে একজন মুসলিম হিসাবে এবং একজন বাংলাদেশি হিসাবে শি ইজ ভেরি প্রাউড। মানে মুসলিম বাংলাদেশি অস্ট্রেলিয়ান হিসেবে শি ইজ ভেরি প্রাউড, এবং সে এম্বারেস ফিল করে না। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে তুমি তোমার রুট নিয়ে, তোমার শেকড় নিয়ে কখনো লজ্জাবোধ করবে না। স্যার অনেক সুন্দর কথা বললেন। আচ্ছা স্যার, আমাদের বাংলাদেশে বর্তমানে শিশুদের নিয়ে অনেক সংগঠন গড়ে উঠেছে, আমাদের এই কিডস ক্রিয়েশন টিভিও তার অন্তর্ভুক্ত। তো স্যার, এই সংগঠনগুলোকে আপনি কিভাবে দেখছেন, বা আপনার মতামত কি এই সংগঠনগুলো সম্পর্কে, বা এগুলো আমাদের সমাজে কি ধরনের প্রভাব ফেলবে শিশুদের উপর? আচ্ছা, এটা নিয়েও আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলি, ঠিক আছে? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় একটা মেনলি মিউজিক্যাল টিম আছে যারা বাচ্চাদের জন্য প্রোগ্রাম করে থাকে। ওখানে দুটো খুব প্রমিনেন্ট আছে, একটার নাম হচ্ছে হাই ফাইভ। তুমি হয়তো শুনেছো, ওই যে এইভাবে হাই ফাইভ করে না, এই যে তুমি কি দেখেছো, এই যে বাচ্চাদের সাথে বা সবার সাথে বলে হাই ফাইভ, তখন এই যে তুমিও হাত বাড়িয়ে দিবে, যে দেখো এটা করো হাই ফাইভ। হ্যাঁ, এটাকে বলে হাই ফাইভ। তুমি, এটা হয় বাংলাদেশে? আমি দেখলাম অনেক বাচ্চাকে আমি হাই ফাইভ করলে তারাও এসে এরকম করে আর কি। সো তারাও বোধহয় প্রোগ্রামটা দেখে। তো হাই ফাইভ নামে হচ্ছে একটা গ্রুপ আছে, আর একটা গ্রুপ আছে, ওই গ্রুপটার নাম হচ্ছে উইগল। মজার কথা কি জানো, এই টিমগুলোর প্রত্যেকে চিলড্রেন এডুকেশন বা এডুকেটিং চিলড্রেন এই টপিকের ওপরে তারা কেউ ডিপ্লোমা করেছে, কেউ ব্যাচেলার ডিগ্রি করেছে, কেউ মাস্টার্স করেছে। অর্থাৎ এই সংগঠকগুলো তারা চাইল্ড সাইকোলজি এবং কিভাবে চিলড্রেনদেরকে এডুকেট করতে হয় সেটার উপরে প্রত্যেকে এক্সপার্ট। তারপরে কিন্তু তারা সংগঠন করছে। সো আমি যেটা বলবো, আমার একটা পরামর্শ হবে, আমি ঠিক একেবারে ওভারঅল ইভ্যালুয়েশনে গেলাম না, আমার একটা পরামর্শ, আমার মানে যদি শিশু সংগঠকরা শুনে থাকে আমার এই কথা, তাহলে আমার এখান থেকে একটা ছোট্ট লেসন নিতে পারবে, যে ঠিক আছে, উই নিড টু গেট ট্রেনিং অন চিলড্রেন এডুকেশন, চাইল্ড সাইকোলজি অ্যান্ড অন দোজ সেক্টর। তাহলে তারা এই শিশু সংগঠনগুলোকে আরও বেশি, যে প্রথমে যে কোশ্চেনটা করেছিলে যে সৃষ্টিশীলতার বিকাশ এবং তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই জিনিসগুলোকে কিভাবে আরও বেশি বেশি নিয়ে আসতে পারবে, এটা তারা আরও ভালো বুঝবে এবং তাদের গ্রোথে, তাদের মানে তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে, তাদের বিকাশে ভালো ভূমিকা রাখতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আর স্যার, আমাদের যে দেশে দেখবেন, বাংলাদেশে অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে। যেমন যদি আমরা শিশু একাডেমি কিংবা শিল্পকলা একাডেমির কথা বলি, দেখবেন বাংলাদেশের প্রতিটি জেলাতেই অনেকগুলো করে ব্রাঞ্চ রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি শিশুদের মধ্যে একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি একটি অনেক বড় আগ্রহ রয়েছে। তো স্যার, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন, যে নিজের দেশের যে সাংস্কৃতিক বিষয়গুলো, গান, নাচ, অভিনয়, বক্তব্য, এই সকল বিষয়ের প্রতি তাদের একটি আগ্রহ সৃষ্টি হচ্ছে, আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা তো খুবই পজিটিভ একটা জিনিস। এখন দেখো, নাম্বার 1 হচ্ছে যে অনেকে বলে থাকে যে শিল্প সংস্কৃতি এটা হচ্ছে সুন্দরবনের মতো। হ্যাঁ, সুন্দরবনের মতো এটা নিজের ইয়েতেই গড়ে উঠবে, বেড়ে উঠবে, ঠিক আছে? মানে তুমি যেমন তুমি শিল্প চর্চা করছো, তুমি তোমার মতো গড়ে তুলবে, বেড়ে তুলবে। কিন্তু এই যে কিডস ক্রিয়েশন টেলিভিশন, এ কি করছে, তোমার এটাকে আরেকটু চমৎকার করে বিকশিত করবার জন্য তোমাকে একটা চমৎকার প্ল্যাটফর্ম দিচ্ছে। তুমি সুন্দর উপস্থাপনা করতে পারো। তোমাকে যখন প্ল্যাটফর্ম দিচ্ছে,
এবং তোমার সাথে কথা বলছে, বিভিন্ন জনের সাথে পরিচয় হচ্ছে, তারা এই যে ভিউজ এক্সচেঞ্জ করছে, 2-4টা পরামর্শ দিচ্ছে, এখানেই থেকেই কিন্তু তুমি গ্রো করছো, আরও বেটার হচ্ছ। হ্যাঁ, একা একা করলে হয়তো এই গ্রোথটা তোমার হতো না। তেমনিভাবে যে ইনস্টিটিউশনগুলোর কথা বলছো, শিশু একাডেমি থেকে শুরু করে অন্যান্য যে একাডেমিগুলো আছে, ইনস্টিটিউশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ইনস্টিটিউশনগুলো যুগ যুগ ধরে টিকে থাকে এবং তারাই কিন্তু তোমার এই কাজগুলোকে নার্চার করে এবং ফ্যাসিলিটেট করে। ঠিক আছে, এটাকে আরও বাড়িয়ে তোলার জন্য কাজ করে। ঠিক আছে, তোমার প্রতিভা তো আছে, ওই যে আমি বললাম, আবার চলে যাই, তোমার প্রতিভা তো আছে, আল্লাহ দিয়েছেন, গড গিফটেড। এখানে উর্বর জমি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, গড গিফটেড। কিন্তু লাঙল দিয়ে চাষও করা লাগবে। তো এই ইনস্টিটিউশন থেকে শুরু করে এই প্রত্যেকের কাজ হচ্ছে লাঙল দিয়ে চাষ করা। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের যে জুলাই মাসে যেই আমাদের যে একটা আন্দোলনের মাধ্যমে একটি বিশাল বড় অধ্যায় থেকে বাংলাদেশে একটি নতুন অধ্যায় পদার্পণ করলো, তো স্যার এখানে দেখবেন অনেক শিশু কিশোর শহীদ হয়েছেন, আল্লাহ জান্নাত নাসিব করুক তাদেরকে। তো স্যার, আপনি এই বিষয়ে কি মূল্যায়ন করতে চাচ্ছেন বা এই বিষয়ে আপনি কি ধরনের মতামত দিচ্ছেন? দেখো, আমাকে প্রায়, যেহেতু আমি এই অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলাম, আমি সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ, একই সাথে গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটি এবং একই সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া, ওদের সাথে একসঙ্গে কাজ করতাম, মানবাধিকার নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিলাম। তো এই কারণে আমার বন্ধু বান্ধবরা অস্ট্রেলিয়াতে অনেকেই আমাকে জিজ্ঞেস করতো যে কি হতে যাচ্ছে, কিছু কি হতে যাচ্ছে কিনা। তো আমি ওদেরকে কি উত্তর দিতাম জানো? আমি ওদেরকে বলতাম যে সম্ভবত এটাই আল্লাহর নিয়ম, যে সবাই যখন চাইবে আল্লাহ তখন দেবেন। এখন পর্যন্ত আমি দেখছি না যে বাংলাদেশের সবাই চাইছে বা বাংলাদেশের সবাই রাস্তায় নেমে আসছে। তো এই জুলাইয়ে যেটা ঘটলো একটা অভূতপূর্ব ঘটনা। আমরা কেউ কল্পনা করিনি যে এইভাবে সবাই রাস্তায় নেমে আসবে। একটা ছোট্ট তুমি বলেছ যে তোমার স্কুলের একজনও শহীদ হয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন। এবং আমি তো কল্পনাও করতে পারি না, বরং এগুলো নিয়ে কথা বলতে গেলে আমি বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়ি, বিকজ ইটস রিয়েলি বিয়ন্ড মাই লেভেল অফ কম্প্রিহেনশন দে হাউ ব্রুটাল a dictator could be. আমি জাস্ট বাশার আল আসাদ ছাড়া এর কম্পারেবল আর কোনো ব্রুটাল ডিক্টেটর দেখি না। যাই হোক, এটা একটু মানে কিছুটা বড়দের আলোচনা, আমি ওদিকে যাব না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ওই সবাই মিলে যখন একটা কিছু চায় না, আল্লাহর নিয়ম বোধহয় তখনই উনি সেই গিফটটা, সেই জিনিসটা সেই সমাজে দেন। তো আমরা দেখলাম যে এটা সবাই মিলে চাইলো, আল্লাহ দিলেন। কিন্তু আমরা এই যে জুলাই বিপ্লব বলছি, তুমি যদি এটাকে বিপ্লবই বলো, তাহলে বিপ্লব কিন্তু শেষ হয়নি। বিপ্লব শেষ হবে যখন আমরা সমাজটাকে সত্যি সত্যি পুনর্গঠন কমপ্লিট করতে পারবো। যেই স্পিরিট নিয়ে তোমার বন্ধু প্রাণ দিয়েছে, যেই স্পিরিট নিয়ে তোমরা সবাই রাস্তায় নেমেছিলে সেদিন, হ্যাঁ, কেউ রাস্তায় নেমেছিল, কেউ স্লোগান দিয়েছে, কেউ পানি নিয়ে গেছো, হ্যাঁ, মুগ্ধ, কেউ আবু সাইদের মতো বুক পেতে দিয়েছে। সো তোমরা যা যা করেছো সব একটা প্রত্যাশা নিয়ে করেছো, একটা স্বপ্ন নিয়ে করেছো। ওই স্বপ্নের দিকে যখন আমরা এগিয়ে পুরোটাকে পুনর্গঠন কমপ্লিট করতে পারবো, সেটাকে বলবো আমার বিপ্লব সার্থক হয়েছে বা বিপ্লব হয়েছে। এখন যেটা হয়েছে, একটা সরকারের পরিবর্তন হয়েছে, অর্থাৎ বিপ্লবের সূচনা হয়েছে। সো আমি এটাকে এভাবেই দেখি। তাহলে তোমরা কিডসরা কি করতে পারো? আমি চলে যাই আমার প্রথম কথায়, স্টোরি। তোমরা যদি এই বিপ্লবের স্পিরিটটাকে ধারণ করতে চাও, এটাকে যদি ধরে রাখতে চাও, এটাকে যদি সংরক্ষণ করতে চাও, আমি কি কঠিন শব্দ বলছি? না। আচ্ছা, তাহলে এটাকে যদি ধরে রাখতে চাও এবং তোমরা যা দেখেছো এটাকে যদি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাও, তাহলে তোমরা যা দেখেছো তা নিয়ে তোমরা গল্প লেখো। তোমার বন্ধু মারা গেছে, তোমার স্কুলের বন্ধু যে শহীদ হয়েছে, তাকে নিয়ে তুমি গল্প লেখো। এই গল্পটা তুমি নিয়ে আসো কিডস ক্রিয়েশন টিভিতে। প্রতিদিন তুমি একটি করে একজন তোমার ছাত্রকে বলো, তারা যা দেখেছে সেই গল্পগুলো বলুক, থেকে যাক আমাদের ইউটিউবে। পরবর্তী প্রজন্ম এই গল্পগুলো শুনুক। এবং কেন?
যেন আবার ফ্যাসিবাদ ফিরে না আসে, আবার কোনো নিষ্পেষণ শুরু না হয়। তাদেরকে সতর্ক করার জন্যই এগুলো লিখে রাখবো। এক্স্যাক্টলি। এবং কেন গল্প? কারণ গল্পই হচ্ছে মানুষের সেই চিন্তাধারাকে পরিবর্তন করে, বিকাশে সহায়তা করে। এবং ওই যে মনে রেখো আমি যেটা বললাম যে স্টোরি ইনভাইটস লিসেনিং, গুটিসুটি হয়ে শুনি না, স্টোরি ইনভাইটস লিসেনিং বাট ওপিনিয়ন ইনভাইটস ডিবেট। আপনি যেটা বললেন যে আমাদেরকে নতুনভাবে সমাজ গড়তে হবে, তো আপনি ভবিষ্যৎ বা নতুন বাংলাদেশ কিরকম দেখতে চান, কিরকম একটি বাংলাদেশ দেখতে চান? মানে তোমার স্বপ্ন হবে তো আকাশ ছোঁয়া, যেমন কবি ইকবালের নাম তো শুনেছ। উনি মানে চমৎকার সব কবিতা লিখতেন। উনি একটা কবিতা লিখলেন, আমি বাংলাতে বলছি, এটা উনি উর্দুতে লিখেছেন, যে তুমি ঈগল পাখি, তুমি চিন্তা করো ঈগল পাখি, অনেক আকাশের অনেক উপরে ওড়াই তোমার কাজ, কিন্তু মনে রেখো তোমার উপরে আকাশ কিন্তু আরও আছে, অর্থাৎ তুমি যেতে থাকো। তো স্বপ্ন তো অনেক আছে, আমি একটা ছোট্ট স্বপ্নের কথা বলবো, ঠিক আছে? যে এই স্বপ্নটাই তোমরা যদি করতে পারো, আলহামদুলিল্লাহ, মানে আমি মনে করব যে সার্থক হয়েছে। সেটা হচ্ছে সুবিচার, জাস্টিস, আচ্ছা সাম্য, অর্থাৎ সুবিচার বলতে প্রত্যেকটা মানুষ যেন বিচার পায়, অত্যাচারিত হলেও সে যে যেন একটা জায়গায় বিচার পায়, সুবিচার নিশ্চিত করো তুমি। সাম্য অর্থাৎ ইকুয়ালিটি নিয়ে আসো, ঠিক আছে? এই যে নিচু উঁচু, মাইনরিটি মেজরিটি, না না না, আমরা সবাই বাংলাদেশি। নাম্বার 2, আচ্ছা নাম্বার 3, তুমি গণতন্ত্রটাকে ফিরিয়ে আনো, একেবারে আমাদের ভোটের অধিকার নিয়ে চলে যাবে, আমরা আমাদের লিডারও ইলেক্ট করতে পারবো না, এটা কেমন কথা হলো? যাই হোক, এগুলো অনেক রাজনৈতিক জিনিস আসলো, কিন্তু ছোটদের জন্য যেটা হবে সেটা হচ্ছে তুমি ওটাও কিন্তু ভুলে যেও না। স্টোরি লেখার সময় ওটা লিখবে, নিরাপদ সড়ক আন্দোলন কেন করেছিলে? একটা নিরাপদ সড়ক চেয়েছিলে, সড়কটাকে নিরাপদ করো। আবার স্টোরি লেখার সময় ওটাও কিন্তু ভুলে যেও না, 2006-এর 28শে অক্টোবর ফাহিমরা প্রাণ দিয়েছিল। তারপরে সোহান, ঝিনাইদতে সোহানরা, যে সোহানের বয়স ছিল ও বোধহয় 10 বা 11তে পড়তো, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, তোমার চাইতে কিছুটা বড় হবে। এই সোহানদের গল্পগুলোও ভুলে যেও না। তো এই গল্পগুলোকে মনে রাখবো, একটা সুবিচার এবং সাম্যের দেশ গড়ে তুলতে পারবো আমরা ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দেখতে দেখতে আজকের এই অনুষ্ঠানে একদম আমরা শেষ পর্যায়ে চলে আসলাম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ তোমার প্রাণবন্ত উপস্থাপনার জন্য, এবং কিডস ক্রিয়েশনকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমি মুরাদুস সালেহীন, এবং আমরা আজকে বিদায় নিচ্ছি আজকের মতো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠানগুলো। কিডস ক্রিয়েশনের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।